হাই হ্যালো, পবিত্র জুম্মা মোবারকের শুভেচ্ছা জানিয়ে আবার একটি নতুন ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে দি রেনেসান্স পিরিয়ড। এর পূর্বে আমরা হচ্ছে ওল্ড ইংলিশ পিরিয়ড এবং মিডল ইংলিশ পিরিয়ড আলোচনা করেছি, যেটা আমাদের ইউটিউবে ক্লাসে দেওয়া আছে। আপনারা চাইলে টেনে দেখে নিতে পারেন। খুবই ইনফরমেটিভ ক্লাস। সো আজকের ক্লাসটাও খুবই ইনফরমেটিভ হতে যাচ্ছে। লেটস গেট স্টার্টেড। প্রথমে আমরা দেখবো দি রেনেসান্স পিরিয়ডের সময়কাল। দি রেনেসান্স পিরিয়ডের সময়কাল ছিল 1500 থেকে 1660। এর পূর্বে একটা বিষয় আমাদেরকে মাস্ট জানতে হবে যে রেনেসান্স ঘটলো কেন, এই রেনেসান্স ঘটার কারণটা কি আসলে। একটু আমরা পূর্বে ফিরে যাই। প্রথমে দেখতে পাবো ব্ল্যাক ডেথ। 1347 থেকে 1351 সাল পর্যন্ত এই যে ব্ল্যাক ডেথ, পুরো ইউরোপ জুড়ে প্রায় 1/3 মানুষ মারা যায়। এই যে আমরা পুরো ইউরোপ জুড়ে 1/3 মানুষ মারা যায় এই ব্ল্যাক ডেথের কারণে। সেকেন্ড রিজন হচ্ছে ফল অফ কনস্টান্টিনোপল। ফল অফ কনস্টান্টিনোপল মানে এই যে কনস্টান্টিনোপলের পরাজয় হবে এবং অটোমান সাম্রাজ্যরা এই কনস্টান্টিনোপল দখল করে নেবে। অটোমন এই অটোমান সাম্রাজ্য কি করবে? এই কনস্টান্টিনোপল দখল করে নেবে। এই অটোমান সাম্রাজ্যকে সম্ভবত এখানে এই হবে, এই অটোমান সাম্রাজ্যকে প্রতিনিধিত্ব করবে মেহমদ দি সেকেন্ড। 1453 সালে সে এই বাইজেন্টাইন এম্পায়ারকে পরাজিত করবে। যে ঘটনাটা ঘটেছিল কোথায়? তুরস্কে। অর্থাৎ তুরস্কে কনস্টান্টিনোপলের কি হবে? পরাজয় হবে। এই কনস্টান্টিনোপলের যেহেতু পরাজয় হলো, মোহাম্মদ দি সেকেন্ড যেহেতু ডিফেট করলো কাকে? বাইজেন্টাইন এম্পায়ারকে, তখনকার ইস্তানবুলের কিছু গ্রিক পণ্ডিত এবং যারা হচ্ছে প্রাচীন গ্রিক পণ্ডিত ছিল, তারা কিছু গ্রিক বই এবং রোমান বই নিয়ে ইতালিতে পালিয়ে আসবে। তাহলে ঘটনাটা কি ঘটতেছে এইবার? প্রথমে আমরা ব্ল্যাক ডেথ দেখলাম। এই যে ব্ল্যাক ডেথ, এই ব্ল্যাক ডেথ কেন কারণ ছিল? রেনেসান্সের পিছনে ব্ল্যাক ডেথের ভূমিকাটা কি? যখন ব্ল্যাক ডেথের কারণে পুরো ইউরোপ জুড়ে 1/3 মানুষ মারা গেল, তখনকার মানুষগুলো কি করলো? তাদের ভিতরে যে একটা অন্ধ ধর্ম ভয় ছিল, ওইটা থেকে বেরিয়ে আসলো এবং তারা এই অন্ধ ধর্ম থেকে বেরিয়ে এসে হিউম্যানিজমের দিকে আগাতে থাকলো। ওকে, তারপরে আমরা দেখতে পাবো কনস্টান্টিনোপলের পরাজয় হলো। এই কনস্টান্টিনোপলকে যেহেতু অটোমান সাম্রাজ্য হারিয়ে দিল, এখান থেকে কিছু গ্রিক পণ্ডিত তারা রোমান বই এবং গ্রিক বই নিয়ে ইতালিতে পালিয়ে আসলো। রেনেসান্সটা ঘটলো কোথায়? ইতালিতে। ওকে, এবার দেখবো আমরা এই যে রেনেসান্স, এই রেনেসান্সের যে কথাটা, এটার প্রবক্তা হচ্ছে পেট্রার্ক, যেটার অর্থ ছিল নবজাগরণ, অজানাকে জানার প্রবল আগ্রহ। রেনেসান্স শব্দের অর্থ হচ্ছে নবজাগরণ, নববিপ্লব, অজানাকে জানার প্রবল আগ্রহ। ঠিক আছে, এই যে আমরা এখানে একটা মার্ক করেছি আফটার ব্ল্যাক ডেথ। এই ব্ল্যাক ডেথের পরে মানুষের মুখে মুখে একটা উচ্চারিত বাণী ছিল, সেটা কি? শোনো হে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। শোনো হে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। পিপল মুভ টু হিউম্যানিজম ফ্রম রিলিজিয়ন। মানুষ এবার কি হলো? ধর্মের থেকে মানবতাবাদের দিকে ঝুঁকে গেল। ঠিক আছে, এই যে রেনেসান্স পিরিয়ডটা, তাহলে সূচনাটা কিভাবে হয়েছে? ব্ল্যাক ডেথের ফলে মানুষ ধর্ম থেকে বেরিয়ে এসে হিউম্যানিজমের দিকে ধাবিত হলো। কনস্টান্টিনোপলের পরাজয় হলো, সেখান থেকে গ্রিক যে পণ্ডিতগুলো ছিল তারা পালিয়ে আসলো কোথায়? ইতালিতে। এই ইতালি কিন্তু সমৃদ্ধির দিক থেকে অনেক উপরে অবস্থান করতো তখনকার সময়ে। তাহলে ফাইনালি ইতালিতে কিন্তু রেনেসান্স ঘটে গেল। ঠিক আছে, এবার দেখবো রেনেসান্স ম্যান। তখনকার সময়ে রেনেসান্সের ম্যান কাদেরকে বলা হতো? পেট্রার্ক, লিওনার্দো দা ভিঞ্চি, মাইকেল অ্যাঞ্জেলো। পেট্রার্ক, লিওনার্দো দা ভিঞ্চি, মাইকেল অ্যাঞ্জেলো। এবার দেখবো আমরা রেনেসান্স পিরিয়ডের ক্লাসিফিকেশন। রেনেসান্স পিরিয়ডের ক্লাসিফিকেশন দেখবো। এই যে ক্লাসিফিকেশন, প্রথমে আমরা লিখেছি এলিজাবেথান পিরিয়ড। এলিজাবেথান পিরিয়ডের সময়কাল 1558 থেকে 1603। জ্যাকোবিয়ান পিরিয়ড, জ্যাকোবিয়ান পিরিয়ডের সময়কাল 1603 থেকে 1625। ক্যারোলাইন পিরিয়ড, ক্যারোলাইন পিরিয়ডের সময়কাল 1625 থেকে 1649। কমনওয়েলথ পিরিয়ড, কমনওয়েলথ পিরিয়ডের সময়কাল 1649 থেকে 1660। এবার আরেকটু বিষয় আমাদেরকে জানতে হবে, এই গভীর নলেজটা আমাদেরকে মাথায় রাখতে হবে। প্রিপারেশন ফর রেনেসান্স, রেনেসান্সের কাছাকাছি সময়ে তখনকার সময়ের উল্লেখযোগ্য সাহিত্যিক কারা ছিল? প্রিপারেশনস
ফর রেনেসান্স। তখনকার সময় উল্লেখযোগ্য সাহিত্যিক কারা ছিল? নাম্বার 1, স্যার টমাস মুর। স্যার টমাস মুরের একটা বিখ্যাত উপন্যাস আছে যেটার নাম ইউটোপিয়া। স্যার টমাস মুরের বিখ্যাত উপন্যাস ইউটোপিয়া। এই ইউটোপিয়া গ্রন্থে একটা রাজ্যকে কিভাবে পরিচালিত করতে হবে, একটা রাজ্যকে কিভাবে একটা রাষ্ট্রকে কিভাবে পরিচালিত করতে হবে, একটা রাষ্ট্রকে কিভাবে একটি আদর্শ রাষ্ট্রের পরিচালনা করা যায়, সেখানকার ভাইসেস পলিসিস গুলো কিভাবে উপস্থাপন করতে হবে, সব বিষয়গুলো এই ইউটোপিয়াতে স্যার টমাস মুর আলোচনা করেছেন। এবার আমরা নাম্বার 2 তে দেখব নিকোলো মেকিয়াভেলি। এই নিকোলো মেকিয়াভেলি ছিলেন ফাদার অফ মডার্ন পলিটিক্যাল সায়েন্স। এই নিকোলো মেকিয়াভেলি ছিলেন ফাদার অফ মডার্ন পলিটিক্যাল সায়েন্স। এরপর দেখব স্যার ডেভিড লিন্ডসে। স্যার ডেভিড লিন্ডসে তিনি ছিলেন দ্য টেস্টামেন্ট অফ দি প্যাপিঙ্গো এর লেখক। তারপরে তিনি লিখেছেন দ্য ড্রিম, তারপর লিখেছেন দ্য কমপ্লেন্ট। এই দ্য কমপ্লেন্টটা খুব ইম্পর্টেন্ট, এমসিকিউতে চলে আসে। স্যার ডেভিড লিন্ডসে তিনি কি লিখেছেন? The Testament of the Pipango, the Testament of the Papingo, The Dream, The Complaint. এরপরে দেখবো আমরা নিকোলাস উডলকে। এই যে নিকোলাস উডল, ওনাকে বলা হয় ফাদার অফ ইংলিশ কমেডি। এই নিকোলাস উডলকে ফাদার অফ ইংলিশ কমেডি বলা হয়। সাহিত্যের প্রথম কমেডি ছিল রাফ রস্টার ডস্টার। এই রাফ রস্টার ডস্টার নিকোলাস উডলের লেখা ইংরেজি সাহিত্যের প্রথম কমেডি, যেটা একটা বিধবার প্রেম নিয়ে রচিত। রাফ রস্টার ডস্টার কি নিয়ে রচিত? একটা বিধবার প্রেম নিয়ে, যেখানে দুজন লোক এই বিধবার প্রেমে পড়বে এবং এই বিধবার প্রেমে পড়ার কারণে দুজন ওয়ারিয়রের ভিতরে ব্যাটল হবে, একটা দ্বন্দ্বে জড়িয়ে পড়বে, যুদ্ধে জড়িয়ে পড়বে তারা। তো নেক্সটে আমরা পর্যায়ক্রমে সব ইনফরমেশন গুলো উপস্থাপন করব। এবার আমরা এলিজাবেথন পিরিয়ডটাকে দেখে নিব। এলিজাবেথন পিরিয়ডের সময়কাল হচ্ছে 1558 থেকে 1603। এলিজাবেথন পিরিয়ডের সময়কাল 1558 থেকে 1603। ভার্জিন কুইন এলিজাবেথের নাম অনুসারে, অর্থাৎ এলিজাবেথ দ্য ফার্স্ট, ভার্জিন কুইন এলিজাবেথ দ্য ফার্স্টের নাম অনুসারে এই এলিজাবেথন পিরিয়ডের নামকরণ করা হয়েছে। আচ্ছা, এবার দেখবো এলিজাবেথন পিরিয়ডের ফিচারগুলো। দ্য গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার। এই এলিজাবেথন এজকে কি বলা হয়? দি গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার। এটা এবারে প্রাইমারি এক্সামে আসছিল, প্রাইমারি এক্সাম 26-এ কিন্তু এটা আসছিল এমসিকিউতে, যে ইংরেজি সাহিত্যে গোল্ডেন এজ বলা হয় কোন এজকে? দি এলিজাবেথন পিরিয়ড। তারপরে হচ্ছে এজ অফ অরিজিনাল রোমান্টিসিজম, এজ অফ অরিজিনাল রোমান্টিসিজম। তারপরে এ নেস্ট অফ সিঙ্গিং বার্ডস, থিয়েটার, শেক্সপিয়ার্স ড্রামা। কোনো ফিমেল রাইটার ছিল না, কোনো ফিমেল রাইটার ছিল না। এলিজাবেথন পিরিয়ডে উইলিয়াম শেক্সপিয়ারের যে ড্রামাগুলো মোস্ট ফেমাস, এগুলো কিন্তু এই কুইন এলিজাবেথের সামনেই মঞ্চস্থ করা হয়েছিল। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা কোট নোট করেছি এখানে। কোট, একটা বিখ্যাত কোট কি? A beautiful face is the best letter of recommendation. A beautiful face is the best letter of recommendation. অর্থাৎ আগে দর্শনধারী পরে গুণ বিচারী, এই কথাটা কিন্তু বলেছিলেন এই যে কুইন এলিজাবেথ। এটা আমাদের অবশ্যই জানতে হবে, আমরা খুব ব্যবহার করে থাকি কথাটা, আগে দর্শনধারী পরে গুণ বিচারী। এই কথাটার প্রবক্তা কিন্তু হলেন কুইন এলিজাবেথ দ্য ফার্স্ট, যাকে আমরা ভার্জিন কুইন বলে থাকি। এবার আমরা দেখবো এই এলিজাবেথন পিরিয়ডের ইউনিভার্সিটি উইটসদেরকে। ইউনিভার্সিটি উইটসদের কথা যেহেতু আসছে, এদের সম্পর্কে একটু সংক্ষেপে বলতে হবে। ইউনিভার্সিটি উইটস হচ্ছে একদল সাহিত্যিক যারা ক্যামব্রিজ এবং অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে পড়ালেখা করেছিলেন। ইউনিভার্সিটি উইটসদের সবার নাম মনে রাখা অনেক টাফ, আমরা অনেক বিপাকে পড়ে যাই, এই জন্য আমরা ছন্দে ছন্দে ইউনিভার্সিটি উইটসদেরকে মুখস্থ করে নেব। আমরা ছন্দ লিখে রেখেছি, ছন্দটা লিখেছি, গ্রিন গ্রিন লিলি ও পিলি ফুলের কীট দেখে গণেশ লজ্জায় মরল। আই রিপিট, গ্রিন লিলি ও পিলি ফুলের কীট দেখে গণেশ লজ্জায় মরল। আবারও বলছি, গ্রিন লিলি ও পিলি ফুলের কীট দেখে গণেশ লজ্জায় মরল। আপনারা এটা খাতা লিখে রেখে মুখস্থ করে নেবেন বাস। গ্রিন থেকে রবার্ট গ্রিন, লিলি থেকে জন লিলি, পিলি থেকে জন ফেল, গণেশ থেকে কিড থেকে টমাস কিড,
গণেশ থেকে টমাস নেস, অর্থাৎ গ দরকার নেই, আমাদের এখানে নেসটা শুধু দরকার। লজ্জায় থেকে টমাস লজ, শুধু লজ দরকার। আর মরলো থেকে ক্রিস্টোফার মার্লো। আমি আবারও বলছি, গ্রিন থেকে রবার্ট গ্রিন, লিলি থেকে জন লিলি, পিলি থেকে জন ফেল, কিড থেকে টমাস কিড, গণেশ থেকে টমা গণেশ থেকে টমাস নেস, এই যে শুধু নেসটা দরকার। আর লজ্জায় থেকে টমাস লজ, মরলো থেকে ক্রিস্টোফার মার্লো। এবার এলিজাবেথেন পিরিয়ডের ফেমাস সাহিত্যিকদেরকে দেখে নিব। ফেমাস সাহিত্যিকের ভিতরে প্রথমেই আমরা মার্ক করেছি এডমন্ড স্পেন্সারকে। এডমন্ড স্পেন্সার, যিনার জীবনকাল 1552 থেকে 1599। এডমন্ড স্পেন্সার, এই এডমন্ড স্পেন্সারের ফিচার কি? তাকে বলা হয় দ্য পয়েট অফ দ্য পয়েটস, অর্থাৎ তিনি হলেন কবিদের কবি। এই দ্য এডমন্ড স্পেন্সার হলেন পয়েট অফ দ্য পয়েটস, কবিদের কবি। তারপরে সেকেন্ড ফাদার অফ ইংলিশ পোয়েট্রি, তাকে ইংলিশ পোয়েট্রির দ্বিতীয় বাবা বলা হয় বা দ্বিতীয় জনক। কোর্ট পোয়েট অফ ইংল্যান্ড, কোর্ট পোয়েট, তিনাকে বলা হয় কোর্ট পোয়েট অফ ইংল্যান্ড, আবার তিনাকে বলা হয় কোর্ট পোয়েট। ওকে, তার লেখা বিখ্যাত পোয়েট্রি গুলো দেখবো আমরা। কাব্যগ্রন্থ প্রথমে আছে অ্যামোরেটি। এই যে অ্যামোরেটি, এই অ্যামোরেটিতে এটা হলো 89টা সনেট নিয়ে লেখা অ্যামোরেটি। তারপরে দ্য সেফার্ডস ক্যালেন্ডার, ফোর হেমস, দি এপিথ্যালামিয়ান, অ্যাস্ট্রোফেল। সব থেকে চমৎকার একটা এপিক তিনি লিখেছেন। এই যে চমৎকার এপিকটা, এই চমৎকার এপিকটার নাম কি? দ্য ফেইরি কুইন। এই দ্য ফেইরি কুইন সম্ভবত আমাদের থার্ড ইয়ারে আছে। দ্য ফেইরি কুইন, যেখানে সেন্ট্রাল ক্যারেক্টার ছিল রেড ক্রস নাইট এবং উনা, এবং এই এপিকের থিম ছিল ডিউটি অ্যান্ড রেসপন্সিবিলিটি। এবার দেখবো টমাস কিডকে। এই যে টমাস কিড, তিনি ছিলেন ফাদার অফ ইংলিশ রিভেঞ্জ ট্র্যাজেডি। টমাস কিড, ফাদার অফ ইংলিশ রিভেঞ্জ ট্র্যাজেডি, এবং তিনি লিখেছেন দ্য স্প্যানিশ ট্র্যাজেডি, যেটা হলো একটা নাটক। একটা বিষয় আমরা নোট করে রেখেছি এখানে, যে অ্যাস্ট্রোফেল অ্যান্ড স্টেলা, এটা যদি কাব্য হয় তাহলে লিখেছে ফিলিপ সিডনি, আর অ্যাস্ট্রোফেল এলিজিটি লিখেছে এডমন্ড স্পেন্সার। কনফিউশনাল একটা কোয়েশ্চেন, এমসিকিউতে আমাদেরকে খুবই বিব্রত অবস্থায় ফেলে। অ্যাস্ট্রোফেল অ্যান্ড স্টেলা, এটা যদি কাব্য হয় তাহলে ফিলিপ সিডনি, অ্যাস্ট্রোফেল, শুধুমাত্র অ্যাস্ট্রোফেল এলিজিটি লিখেছে এডমন্ড স্পেন্সার। এবার দেখবো ফিলিপ সিডনি। এই যে ফিলিপ সিডনি, তিনি হলেন ফার্স্ট লিটারারি ক্রিটিক, ফার্স্ট লিটারারি ক্রিটিক অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি, খুবই বিখ্যাত একটা ক্রিটিসিজম, অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি। এবার চলে যাব ফ্রান্সিস ব্যাকনে। এই ফ্রান্সিস ব্যাকন, ইনি হলেন ফাদার অফ মডার্ন ইংলিশ প্রোজ, ফাদার অফ মডার্ন ইংলিশ প্রোজ। তার লেখা বিখ্যাত অ্যাসে, অ্যাসেগুলো কি কি? অফ স্টাডিজ, অফ রিভেঞ্জ, অফ ট্রুথ, অফ ম্যারেজ অ্যান্ড সিঙ্গল লাইফ, অফ ফ্রেন্ডশিপ, অফ অফ স্টাডিজ দুইবার হয়ে গেছে, সরি, অফ স্টাডিজ, অফ রিভেঞ্জ, অফ ট্রুথ, অফ ম্যারেজ অ্যান্ড সিঙ্গল লাইফ, অফ ফ্রেন্ডশিপ। এবার যাব আমরা হচ্ছে ক্রিস্টোফার মার্লো। ক্রিস্টোফার মার্লো দ্য বস, আমার খুবই পছন্দের একটা ট্র্যাজেডি হচ্ছে এই যে ডক্টর ফস্টাস, হু ওয়াজ লাস্ট ফর পাওয়ার। ডক্টর ফস্টার তিনি খুবই লাস্ট ফর পাওয়ার। এখানে 7 ডেডলি সিন গুলো কি আমাদের মনে আছে? ডক্টর ফস্টাসের 7 ডেডলি সিনস গুলা কি কি যেন ছিল? গ্লুটনি, ইনভি, লেচারি, কভেটাসনেস, আর তিনটা কি কি ছিল এই মুহূর্তে মনে পড়ছে না। কমেন্টে আপনারা জানান যে 7 ডেডলি সিনস আপনাদের মনে আছে কিনা। এরপরে আর তার ক্রিস্টোফার মার্লোর আর কি কি ট্র্যাজেডি ছিল? চ্যাম্বারলেইন দি গ্রেট, দ্য জু অফ মাল্টা। তার লেখা বিখ্যাত পোয়েম হচ্ছে দি প্যাশনেট সেফার্ডস টু হিজ লাভ। তার লেখা বিখ্যাত পোয়েম দি প্যাশনেট সেফার্ড টু হিজ লাভ। তার লেখা বিখ্যাত প্লে দি মেজর অ্যাট প্যারিস, দি মেজর অ্যাট। উইলিয়াম শেক্সপিয়ার 4 ধরনের ড্রামা লিখেছেন। তার মধ্যে আছে ট্র্যাজেডি, ট্র্যাজিকমেডি, কমেডি, হিস্টোরিক্যাল প্লে। তিনি ট্র্যাজেডি লিখেছেন 12টা, তারপরে হচ্ছে ট্র্যাজিকমেডি লিখেছেন 5টা, কমেডি লিখেছেন 15টা, এবং হিস্টোরিক্যাল প্লে লিখেছেন 10টা। সনেট লিখেছেন 154টা। তার মধ্যে উল্লেখযোগ্য একটা সনেট হচ্ছে শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার ডে, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার ডে। এটা আছে আমাদের ফার্স্ট ইয়ারে।
এটা আমাদের ফার্স্ট ইয়ারে আছে। এবার তার লেখা ট্র্যাজেডি গুলো দেখবো আমরা। ট্র্যাজেডি, উল্লেখযোগ্য যে ট্র্যাজেডি গুলো রয়েছে: হ্যামলেট, কিং লিয়ার, ম্যাকবেথ, অথেলো, রোমিও জুলিয়েট, জুলিয়াস সিজার। তার লেখা বিখ্যাত ট্র্যাজেডি গুলো হলো হ্যামলেট, কিং লিয়ার, ম্যাকবেথ, অথেলো, রোমিও জুলিয়েট, জুলিয়াস সিজার। তার লেখা বিখ্যাত কমেডি গুলো হচ্ছে অ্যাজ ইউ লাইক ইট, ওই যেটা আমাদের কিসের জন্য কাহিনী ছিল, অরল্যান্ডো, রোজালিন্ড, হ্যাঁ, তারপর হচ্ছে এ মিডসামার্স নাইট ড্রিম, মেজর ফর মেজর, দি টেম্পেস্ট, তারপরে ছিল মার্চেন্ট অফ ভ্যানিস, সাইলক, ওই যে সুদখোর সাইলক, তারপর ছিল টুয়েলথ নাইট, কমেডি অফ এরর্স। আবার বলছি কমেডিগুলো: এজ ইউ লাইক ইট, এ মিডসামার নাইটস ড্রিম, মেজর ফর মেজর, দি টেম্পেস্ট, দ্য মার্চেন্ট অফ ভ্যানিস, টুয়েলথ নাইট, কমেডি অফ এরর। তার লেখা হিস্টোরিক্যাল প্লে, এটা হিস্ট্রিক্যাল। তার লেখা হিস্টোরিক্যাল প্লেগুলো হচ্ছে হেনরি দ্য ফার্স্ট, হেনরি দ্য সেকেন্ড, হেনরি দ্য থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্সথ, সেভেন, এইট। এবার আমরা দেখবো হচ্ছে জ্যাকোবিয়ান পিরিয়ড। জ্যাকোবিয়ান পিরিয়ড শুরু হয়েছে মূলত 1603 সালে এবং শেষ হয়েছে 1625 সালে। সো জ্যাকোবিয়ান পিরিয়ডের সূত্রপাতটা আসলে কিভাবে হয়েছে? এই যে 1603 সাল, এই 1603 সালে এলিজাবেথ মারা যায়। 1603 সালে এলিজাবেথ মারা গেলেন। 1603 সালে এলিজাবেথ যখন মারা গেলেন তখন ক্ষমতায় আসলেন কে? ক্ষমতায় আসলেন জেমস দ্য ফার্স্ট। 1603 সালে কুইন এলিজাবেথ মারা যাবার পরে ক্ষমতায় আসেন জেমস দ্য ফার্স্ট, এবং এই জেমস দ্য ফার্স্ট ক্ষমতায় আসার কারণে তার নাম অনুসারেই এই নামটা করেছে জ্যাকোবিয়ান পিরিয়ড। ক্লিয়ার? এবার আমরা দেখবো জ্যাকোবিয়ান পিরিয়ডের অন্যান্য যে ফিচারগুলো রয়েছে। প্রথমে আমরা দেখবো যে মেটাফিজিক্যাল পয়েটস। জ্যাকোবিয়ান পিরিয়ড মাথায় আসলে প্রথমে যে কথাটি মাথায় আসবে সেটা হচ্ছে মেটাফিজিক্যাল পয়েটস। এখন মেটাফিজিক্যাল পয়েটস কারা? মেটাফিজিক্যাল পোয়েম কি জিনিস? মেটাফিজিক্যাল পোয়েম হচ্ছে এমন কিছু লেখা, বুদ্ধিবৃত্তিক লেখা, যেটা হচ্ছে সিক্স সেন্স দিয়ে বুঝতে হবে, অর্থাৎ যেখানে হাই এক্সাজারেশন থাকবে। ঠিক আছে? সাধারণভাবে বাস্তবতার সাথে মিল পাওয়া যাবে না, ওটাকে একদম সিক্স সেন্স দিয়ে চিন্তা ভাবনা করতে হবে। 17 শতকের একদল প্রতিভাবান কবি এই মেটাফিজিক্যাল পয়েটস এর সূচনা করেছিলেন। এটা হচ্ছে ওই যে বিয়ন্ড ফিজিক্স, অর্থাৎ কি বলে ওটাকে, একদম আমাদের ফিজিক্সের বাইরে একটা বিষয়, যেটাকে আমাদের ইন্দ্রিয় দিয়ে চিন্তা করতে হয়। 17 শতকের একদল প্রতিভাবান কবি, যাদের ভিতরে কে কে ছিলেন? জর্জ হার্বার্ট ছিলেন, অ্যান্ড্রু মার্ভেল ছিলেন, হেনরি ভন ছিলেন, রিচার্ড ক্র্যাসো। সেই সময়ে কারা কারা ছিলেন মেটাফিজিক্যাল পয়েটস? জর্জ হার্বার্ট, অ্যান্ড্রু মার্ভেল, হেনরি ভন, রিচার্ড ক্র্যাসো এবং আব্রাহাম কলি। ওকে, সো তখনকার সময়ের ফেমাস যে সাহিত্যিকগুলো ছিল তাদেরকে এবার জেনে নিব। ফেমাসের ভিতরে কারা কারা ছিল? প্রথমে ছিল জন ডান। এই জন ডানকে বলা হয় পয়েট অফ লাভ। জন ডানকে কি বলা হয়? পয়েট অফ লাভ। এই জন ডানের বিখ্যাত কিছু কবিতা আছে: এ ভ্যালেডিকশন ফরবিডিং মার্নিং, দ্য গুড মরো, এটা পড়েছি আমরা, মজার একটা কবিতা ছিল। মরো মিন্স মর্নিং, দ্য সান রাইজিং, দ্য ড্রিম, ডেথ বি নট প্রাউড। জন ডানের বিখ্যাত কবিতাগুলো কি ছিল? এ ভ্যালেডিকশন ফরবিডিং মার্নিং, দ্য গুড মরো, দ্য সান রাইজিং, দ্য ড্রিম, তারপর হচ্ছে ডেথ বি নট প্রাউড। এখানে একটা বিষয় বলে দেওয়া ভালো, দ্য সান অলসো রাইজেস, দ্য সান অলসো রাইজেস। এটা কে লিখছে? এটা কিন্তু আর্নেস্ট হেমিংওয়ে লিখছে। কনফিউশনাল প্রশ্ন কিন্তু। দ্য সান রাইজিং লিখছে জন ডান, দ্য সান অলসো রাইজিং এটা লিখছে কিন্তু আবার আর্নেস্ট হেমিংওয়ে। মাথায় রাখতে হবে, নোট করে নিতে হবে খাতায়। এবার যাব বেন জনসনে। এই বেন জনসনের একটা বিখ্যাত স্যাটিরিক্যাল কমেডি আছে, সেটা হচ্ছে ভলপনে, যেখানে মস্কা হচ্ছে একটা বিট্রেয়াল ক্যারেক্টার। ভলপনে, এটা আমরা পড়েছি, খুবই মজার একটা কাহিনী ছিল ভলপনে। তারপর হচ্ছে এ টেল অফ এ টাব, এটা একটা স্যাটিরিক্যাল প্রোজ। ভলপনে ছিল স্যাটিরিক্যাল কমেডি, এ টেল অফ এ টাব ছিল স্যাটিরিক্যাল প্রোজ। দি অ্যালকেমিস্ট, এটা ছিল স্যাটিরিক্যাল কমেডি প্লে। তারপরে দ্য সাইলেন্ট ওমেন অর এপিকোয়েন, এটা ছিল কমেডি প্লে। দ্য সাইলেন্ট ওমেন অর এপিকোয়েন, কমেডি প্লে। এবার যাব জন ওয়েবস্টারে। জন ওয়েবস্টার, তার লেখা বিখ্যাত ট্র্যাজেডি গুলো কি ছিল? দি হোয়াইট ডেভিল, দি ডাচেস অফ মালফি,
তারপরে দ্য ডেভিলস ল কেস, এই দি ডাচেস অফ মালফি, খুবই মজার একটা বিষয় ছিল ডাচেস অফ মালফি। জন ওয়েবস্টারের ট্র্যাজেডির ভিতরে কি কি আছে? দ্য হোয়াইট ডেভিল, দ্য ডাচেস অফ মালফি, দ্য ডেভিলস ল কেস। এবার আসবো অ্যান্ড্রু মার্ভেলের বিখ্যাত পোয়েমস এর ভিতরে কি কি আছে? কনস্ট্যান্টিয়া অ্যান্ড ফিলেটাস, এপিটাফ অফ পিরেইমাস অ্যান্ড থেসবি, ডেভিড ড্যাভিডিয়াস ড্যাভিডিয়াস অ্যান্ড্রু মার্ভেল এর বিখ্যাত কবিতাগুলো কি কি ছিল? কনস্ট্যান্টিয়া অ্যান্ড ফিলেটাস, এপিটাফ অফ পিরেইমাস অ্যান্ড থেসবি, ডেভিডিয়াস। তারপর লেখা কমেডিগুলো কি কি ছিল? লাভস রিডল, দ্য গার্ডিয়ান। এবার আসবে হেনরি ভনের বিখ্যাত কবিতাগুলো কি কি ছিল? পোয়েম ম্যান্ট অফ অলিভার, দ্য কেমিস্টস কি, দ্য রিট্রিট, তারপরে সাইলেক্স সিন্টিল্যান্স। আবার বলছি, ম্যান্ট অফ অলিভার, দ্য কেমিস্টস কি, দ্য রিট্রিট, সাইলেক্স সিন্টিল্যান্স। এবার দেখবো হচ্ছে দ্য ক্যারোলাইন পিরিয়ডের সময়কাল হচ্ছে 1625 থেকে 1649। এবার জেমস দ্য ফার্স্টের মৃত্যু হলো। এর আগে দেখেছিলাম আমরা জেমস দ্য ফার্স্ট ক্ষমতা এসেছে, এইবার জেমস দ্য ফার্স্টের মৃত্যু হলো। তার মৃত্যুর পরে ক্ষমতায় আসলো তারই পুত্র চার্লস দ্য ফার্স্ট। এই যে চার্লস, এই শব্দটার ল্যাটিন রূপ হচ্ছে ক্যারোলাস। এই চার্লস শব্দটার ল্যাটিন রূপ হচ্ছে ক্যারোলাস, এবং এই ক্যারোলাস থেকে ক্যারোলাইন শব্দটার উৎপত্তি, যার কারণে এই সময়টার নাম হয়েছে ক্যারোলাইন পিরিয়ড। ঠিক আছে, সময়কাল 1625 থেকে 1649। এই যে কিং আমাদের চার্লস দ্য ফার্স্ট, তাহলে জেমস দ্য ফার্স্টের পরে এবার ক্ষমতায় আসলো কে? চার্লস দ্য ফার্স্ট। এই চার্লস দ্য ফার্স্ট যে ক্ষমতায় আসলো, এই চার্লস দ্য ফার্স্ট ক্ষমতায় আসার পর এর যারা সাপোর্টার ছিল ওদেরকে বলা হতো ক্যাভিলিয়ার, এবং এই রাজার অ্যান্টি সাপোর্টার যারা ছিল তাদেরকে বলা হতো রাউন্ড হিড। আমি আবার বলছি, এই যে আমাদের কিং চার্লস দ্য ফার্স্ট, এই কিং এর যারা অ্যান্টি ছিল, মানে অ্যান্টি সাপোর্টার যারা, তারা ছিল রাউন্ড হিড, আর যারা কিংকে সাপোর্ট করতো তারা ছিল ক্যাভিলিয়ার। ঠিক আছে, এই যে রাউন্ড হেড এরা কিন্তু পার্লামেন্ট সাপোর্ট করতো, অর্থাৎ গণতন্ত্র সাপোর্ট করতো, আর ক্যাভিলিয়ার ছিল তাদের উল্টা। বোঝা গেছে? দুইটা গ্রুপ, একটা হচ্ছে ক্যাভিলিয়ার আর একটা হচ্ছে রাউন্ড হিড পার্লামেন্ট সাপোর্ট করতো। এখন ক্যাভিলিয়ার পয়েন্টদের নামটা আগে জেনে নিই আমরা, কারা কারা ক্যাভিলিয়ার ছিল। রবার্ট হ্যারিক ছিল। এই রবার্ট হ্যারিকের খুবই মজাদার একটা কবিতা আছে, টু ড্যাফোডিল। এই টু ড্যাফোডিল কি বুঝাইছিল? শর্ট টাইম স্পান অফ হিউম্যান লাইফ, মানুষের জীবনের যে স্বল্প সময়, এটা নিয়ে কিন্তু টু ড্যাফোডিল রচনা করেছিলেন রবার্ট হ্যারিক। আমার খুবই পছন্দের একটা কবিতা টু ড্যাফোডিল। ঠিক আছে, আর কারা ছিল ক্যাভিলিয়ার পয়েন্ট? রিচার্ড লাভলেস, টমাস ক্যারিউ, জন সাকলিং। ঠিক আছে, আরো উল্লেখযোগ্য একজন লেখক ছিলেন, ওনার নাম কি ছিল? জর্জ হারবার্ট। তিনি ছিলেন রিলিজিয়াস এবং মেটাফিজিক্যাল পয়েট। ওনার লেখা বিখ্যাত কবিতা ছিল দি কলার, তারপরে ছিল স্টার উইংস, তারপরে ছিল দ্য টেম্পল। এই সময়ে আরেকজন উল্লেখযোগ্য লেখক হলেন জর্জ হারবার্ট। তিনি ছিলেন রিলিজিয়াস এবং মেটাফিজিক্যাল পয়েট। তার লেখা বিখ্যাত পোয়েমস হলো দ্য কলার, স্টার উইংস, দ্য টেম্পল। এইবার দেখবো আমরা মূল কাহিনী কি হলো পরবর্তীতে। এই যে দুইজন সাপোর্টার ক্যাভিলিয়ার এবং রাউন্ড হেড, একটা সময় কি হলো, সময়ের ধারাবাহিকতায় এখানে গৃহযুদ্ধ লেগে গেল। এই যে গৃহযুদ্ধ, এখন গৃহযুদ্ধ যেহেতু লেগে গেল, এই গৃহযুদ্ধে হবে কি, এই রাউন্ড হেডরা এই ক্যাভিলিয়ারদেরকে পরাজিত করবে, অর্থাৎ ক্যাভিলিয়াররা রাউন্ড হেডদের কাছে হেরে যাবে। যখন রাউন্ড হেডদের কাছে ক্যাভিলিয়াররা হেরে গেল, 1649 সালে এই চার্লস দ্য ফার্স্টকে ওপেনে শিরশ্ছেদ করা হবে, অর্থাৎ ওপেনে এই চার্লস দ্য ফার্স্টের গলা কেটে নেওয়া হবে। এবার 1649 সালে চার্লস দ্য ফার্স্টের গলা কেটে নেওয়া হলো, মানে তিনি এখন শেষ। এইবার ক্ষমতায় আসলো অলিভার ক্রমওয়েল। এইবার ক্ষমতায় আসবে কে? অলিভার ক্রমওয়েল। এবং এই অলিভার ক্রমওয়েলের নাম অনুসারেই এইবার আমরা পাবো কি? দি কমনওয়েলথ পিরিয়ড। দি কমনওয়েলথ পিরিয়ড।
এই কমনওয়েলথ পিরিয়ডের সময়কাল তাহলে কত হবে? 1649 থেকে 1660। বাস, কমনওয়েলথ পিরিয়ডের সূচনাটা তাহলে কিভাবে হলো? ইংল্যান্ডে গৃহযুদ্ধ লাগলো, রাউন্ড হিডরা ক্যাভেলিয়ারদেরকে পরাজিত করলো, এবং এখানে এই চার্লস দ্য ফার্স্টকে ওপেনে অর্থাৎ পাবলিকের সামনে তার গলা কেটে নেওয়া হলো। এবার ক্ষমতায় আসলো কে? এবার ক্ষমতায় আসলো অলিভার ক্রমওয়েল। অলিভার ক্রমওয়েল ক্ষমতায় এবার আসে। নতুন একটা পিরিয়ডের সূচনা হলো দি কমনওয়েলথ পিরিয়ড, যেটা সময়কাল 1649 থেকে 1660। এই কমনওয়েলথ পিরিয়ডের বিখ্যাত দুজন সাহিত্যিক হলেন টমাস হোবস এবং জেরেমি টেইলর। এরপরে কিন্তু আবার ঘটনা ঘটবে, নেক্সটে আমরা নেক্সট ক্লাসে যেটা দেখবো, 1660 সালে কিন্তু আবার ক্ষমতায় আসবে চার্লস দ্য সেকেন্ড। চার্লস সেকেন্ড কিন্তু ক্ষমতায় আসবে। সো নেক্সট ক্লাসে ওগুলো নিয়ে আমরা আলোচনা করব। এই ছিল আমাদের আজকে দি রেনেসান্স পিরিয়ডের একদম শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা। আশা করি ক্লাসটা খুব চমৎকার হয়েছে। রেনেসান্স পিরিয়ডের এই ক্লাসটা দেখে নিলে আর রেনেসান্স পিরিয়ডে কোনো ধরনের সমস্যা থাকার কথা না। আমাদের জব সেক্টর, বিসিএস অ্যাডমিশনের জন্য ইংরেজি সাহিত্য খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। আমরা চেষ্টা করছি খুব ইনফরমেটিভ ভাবে ক্লাসগুলো তৈরি করার। সো আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। টেক কেয়ার, টাটা।